আসসালামু আলাইকুম। আমি ওমর ফারুক, সাথে আছি। আপনারা দেখছেন সায়েন্স একাডেমি। আজকের আলোচনার বিষয় হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি ক্লাস 9, ক্লাস 10, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার এবং ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের একটা গুরুত্বপূর্ণ টপিক। এই টপিক থেকে বোর্ড পরীক্ষায় একটা সৃজনশীল বা দুইটা সৃজনশীল কমন পাওয়া যায়। আজকে আমরা সব থেকে সহজে কিভাবে ত্রিকোণমিতি শিখতে পারবো সেই উপায়গুলোই দেখাই দিব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের আলোচনার বিষয় হচ্ছে ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতির অর্থটা কি? ত্রি অর্থ 3, কোণ হচ্ছে দুই বাহুর মধ্যবর্তী স্থান, আর মিতি অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে ত্রিকোণমিতি অর্থ দাঁড়ালো 3 কোণের পরিমাপ। আজকে আমি দেখিয়ে দেব কিভাবে ত্রিকোণমিতির 0 থেকে হিরো হতে পারে। প্রথম চিত্র থেকে আসি। এখানে এ বি সি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের বিসি হচ্ছে লম্ব, এবি হচ্ছে অতিভুজ, আর এসি হচ্ছে ভূমি। এখন আমি কিভাবে বুঝবো যে এসি ভূমি এবং বিসি লম্ব? তো আমাদের একটা জিনিস দেখতে হবে, আমরা কোনটা কোন পাশে নিচ্ছি। আর অবশ্যই মনে রাখতে হবে এই লম্ব, অতিভুজ, ভূমি এরকম কোন অপশন থাকলে একটা কোণ অবশ্যই আমাদের 90 ডিগ্রি থাকবে। তো এখানে এবি অর্থাৎ যে বাহুটা সব থেকে বড় থাকবে একটা সমকোণী ত্রিভুজের, সেটা হচ্ছে আমাদের অতিভুজ। এবং অপর যে দুইটা বাহু থাকছে, এই থিটার সাথে যে বাহুটা থাকবে এটাকে আমরা বলতে পারি সন্নিহিত বাহু, এবং থিটার যে পাশে থাকবে তার বিপরীত পাশের বাহুকে বলা হয় বিপরীত বাহু বা লম্ব। তাহলে আমরা থিটাকে আমরা যদি এই পাশে কল্পনা করি, তাহলে থিটার বিপরীত বাহু হচ্ছে এটা, মানে বিসি। তো বিসিটা হচ্ছে আমাদের লম্ব। একইভাবে আমরা যদি নিচের চিত্রের বেলায় আসি, নিচের চিত্রে কি আছে? অতিভুজ হচ্ছে বড় বাহু, এবং এই পাশে আমরা থিটাকে কল্পনা করছি। তাহলে এই থিটার সাথে অতিভুজ তো আছে, সাথে থিটার যে সাথে বাহুটা আছে, এই বাহুকে আমরা বলতে পারি সন্নিহিত বাহু, এবং থিটার বিপরীত পাশের যে বাহুটা আছে এটাকে আমরা বলতে পারি লম্ব। তাহলে আমরা এই চিত্রের বেলায় অতটা আলোচনা করব না, মনে হবে উল্টা শিখতেছি। আমরা এইটাকে আদর্শ চিত্র হিসাবে কল্পনা করব। এবং পরিচিতি পর্বের মধ্যে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এ বি তথা এটা হচ্ছে লম্ব, সিবি বা বিসি এটা হচ্ছে ভূমি, আর এখানে এসি এটা হচ্ছে অতিভুজ। এবং এখানে বি সি এ অর্থাৎ দুইটা বাহু অতিভুজ এবং ভূমির মধ্যবর্তী যে স্থান এটাকে বলা হয় কোণ। এখন কোণকে থিটা, আলফা, বিটা, গামা ইত্যাদি দ্বারা ফাই দ্বারা প্রকাশ করা যায়। এখন কোণকে বিভিন্ন সংকেত দ্বারা প্রকাশ করা যেতে পারে, যেমন থিটা, আলফা, বিটা, গামা, ফাই, বিভিন্ন রকমের সংকেত দ্বারা প্রকাশ করা যেতে পারে এরকম। তাহলে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই থিটা ইউজ করা হয় কোণের পরিমাপের ক্ষেত্রে, আমরা থিটা ইউজ করব। এরপরে আমরা যদি এই কোণটাকে কল্পনা করতাম তাহলে কি দাঁড়াইতো? এই কল্পনাকে যদি আলফা কল্পনা করি, তাহলে এই কোণের সাপেক্ষে এটা হবে তার সন্নিহিত বাহু, এটা অতিভুজ, এবং এই কোণের বিপরীত বাহুটা হচ্ছে এটা। তাহলে এটার বিপরীত বাহুকে আমরা বলতে পারি লম্ব। তাহলে আলফার সাপেক্ষে এটা হবে লম্ব, এবং এটা হবে ভূমি, এটা হবে অতিভুজ। কিন্তু থিটার সাপেক্ষে এটা লম্ব, এটা অতিভুজ, এবং এটা হচ্ছে ভূমি। এখন ত্রিকোণমিতিক জিনিসটা শিখতে চাইলে বা অপারেটর গুলো শিখতে চাইলে 6টা অপারেটর আমাকে অবশ্যই চিনতে হবে। 6টা অপারেটরের প্রথম অপারেটর নাম হচ্ছে সাইন থিটা। সাইন থিটা মানে কি? লম্ব বা অতিভুজ, মানে এবি বা এসি, অর্থাৎ একটা ত্রিভুজের দুইটা বাহুর অনুপাত। তাহলে প্রথম অনুপাতটা হবে কি? এবি বা এসি, অর্থাৎ লম্ব বা অতিভুজ। একইভাবে এই সাইনের বিপরীত রাশি হচ্ছে কোসেক থিটা। কোসেক থিটা মানে কি? 1 ভাগ সাইন, এবং এখানে আমরা লিখতে পারি যেহেতু বিপরীত রাশি অতিভুজ বা লম্ব, তো এটা আসলো। এরপর আসি কস থিটা। কস থিটার বেলায় হচ্ছে
ভূমি ভাগ অতিভুজ তথা বিসি ভাগ এসি অর্থাৎ দুইটা বাহুর অনুপাত, এদের ক্ষেত্রে পাবো হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। এবং sec থিটা হচ্ছে cos এর বিপরীত রাশি, তাহলে আমরা লিখতে পারি যে 1 ভাগ cos থিটা ইজ ইকুয়াল, এই cosec এর মতোই আমরা cos এর মানটা উল্টাই দিয়েছি, অর্থাৎ এটা হবে ভূমি ভাগ অতিভুজ ভাগ ভূমি। এরপর আসি tan থিটায়। tan থিটা মানে হচ্ছে sin থিটা এবং cos থিটার অনুপাত, এবং sin থিটা এবং cos থিটার মানটা যদি বসায় দেই অতিভুজ অতিভুজ কাটা যায়, তাহলে থাকে হচ্ছে লম্ব ভাগ ভূমি। এবং tan থিটার বিপরীত রাশি হচ্ছে cot থিটা। cot থিটাকে আমরা লিখতে পারি এই tan এর উল্টা, অর্থাৎ cos ভাগ sin বা 1 ভাগ tan, এবং cos এবং sin এর অনুপাতের মান যদি বসিয়ে দেই অতিভুজ অতিভুজ কাটা গেলে থাকে হচ্ছে ভূমি ভাগ লম্ব। তো এই হচ্ছে আমাদের 6টা অপারেটর, sin থিটা, cos থিটা, cos থিটা, sec থিটা, tan থিটা, cot থিটা। তো এই 6টা অপারেটর দিয়ে ত্রিকোণমিতিক জিনিসটা সাজানো হয়েছে। তো এখন আসি কিভাবে এই মানগুলো দিয়ে ম্যাথ করা যায় বা অঙ্কগুলো করা যায়। আমরা যে অনুপাতগুলো দেখলাম বা অপারেটরগুলো দেখলাম, সেই অপারেটর নিয়ে একটা প্রশ্ন দেখা যাক। প্রশ্ন হচ্ছে এরকম যে tan থিটা ইজ ইকুয়াল 4 ভাগ 3 হলে ত্রিকোণমিতির অন্যান্য অনুপাতগুলো বা অপারেটরগুলো নির্ণয় করো। তো এখন এই tan থিটা বা sin থিটা বা cos থিটা যে কোনো একটা অনুপাত দেওয়া থাকলে অন্যান্য যে 5টা অপারেটর বা অনুপাত সমূহ আছে সেগুলো নির্ণয় করা যাক। এখন এই tan থিটা এটার মান দেওয়া আছে, আমরা এটাকে সলভ করব। সমাধান তো দেওয়া আছে tan থিটা ইজ ইকুয়াল 4 ভাগ 3। এখন আমরা tan থিটা মানে কি জানি? tan থিটা মানে জানি হচ্ছে লম্ব ভাগ ভূমি। তো লম্বটা হচ্ছে 4 এবং ভূমিটা হচ্ছে 3 একক দেওয়া আছে। তাহলে এই অনুযায়ী আমরা যদি একটা চিত্র আঁকি সমকোণী ত্রিভুজের, তো এটা মনে করি হচ্ছে 4 একক লম্বর মান, এবং এই ক্ষেত্রে ভূমির মানটা দেওয়া আছে 3 একক, আর এই কোণটাকে আমরা থিটা কল্পনা করতে পারি। তাহলে এই প্রতিভুজের মানটা আমাকে বের করতে হবে, কারণ এখানে দুইটা বাহুর মান আছে কিন্তু প্রতিভুজের মানটা নাই। তো আমরা সমকোণী ত্রিভুজের বেলায় পিথাগোরাসের উপপাদ্য মতে বা পিথাগোরাসের সূত্র মতে কি জানি? তো আমরা এটা হচ্ছে চিত্র পাইলাম। এখন এই চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অতিভুজের মানটা নাই। এখন সমকোণী ত্রিভুজের বেলায় পিথাগোরাসের সূত্রটা ইউজ করে আমরা অতিভুজের মানটা বের করতে পারি। সূত্র ছিল এরকম, অতিভুজ তার হোল স্কয়ার ইজ ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো বিজ্ঞানী পিথাগোরাস এই সূত্রটা আবিষ্কার করছেন, এবং এখান থেকে আমরা যদি অতিভুজের মানটা বের করতে যাই তাহলে লম্বর মানটা কত? 4, তাহলে 4 তার হোল স্কয়ার, এবং ভূমির মানটা হচ্ছে 3, তাহলে 3 তার হোল স্কয়ার। 4 কে স্কয়ার করলে 16 এবং 3 কে স্কয়ার করলে 9, যোগ করলে আসে 25, এবং এই পাশে আমাদের স্কয়ার আছে, তাহলে অতিভুজ। তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে অতিভুজ ইজ ইকুয়াল √5। তো এখানে আছে 5, তাহলে √25 মানে হচ্ছে 5। এখন আমরা দেখলাম যে অতিভুজের মান আসছে 5। তো এইভাবে লম্ব এবং ভূমির মান দেওয়া থাকলে অতিভুজ আগে আমাদের বের করে নিতে হবে। এখন যে 5টা অপারেটর আমাদের নির্ণয় করতে বলছে যে অন্যান্য অনুপাত মানে একটা অনুপাত দেওয়া আছে এবং 5টা অনুপাতের মানটা বের করতে হবে। তো 5টা অনুপাতগুলো এখন আমরা বের করব। প্রথমে আসি sin থিটা। sin থিটা মানে আমরা কি জানি?
আমরা জানি হচ্ছে লম্ব বা অতিভুজ, তাহলে এই ক্ষেত্রে আমাদের লিখতে হবে যে লম্ব বা অতিভুজ। এখন লম্ব আমাদের কত দেওয়া আছে 4 এবং অতিভুজ কত পাইলাম 5, তাহলে আমাদের sin থিটার মান হবে 4 ভাগ 5। এরপরে আসি cos থিটা। cos থিটার সূত্র আমরা কি জানি, ভূমি ভাগ অতিভুজ। তাহলে এই ক্ষেত্রে আমাদের ভূমি কত দেওয়া আছে 3 এবং অতিভুজ কত পাইলাম 5, তাহলে আমাদের cos থিটার মানটা হবে 3 ভাগ 5। এর পরের অপারেটরটা হচ্ছে sec থিটা। sec থিটা মানে কি, sec থিটা মানে হচ্ছে অতিভুজ ভাগ ভূমি। তাহলে এই ক্ষেত্রে অতিভুজের মান কত পাইছি 5 এবং ভূমির মানটা দেওয়া আছে 3। এরপরে আসি cosec থিটা। cosec থিটা মানে হচ্ছে অতিভুজ ভাগ লম্ব। অতিভুজ ভাগ লম্ব, এখানে অতিভুজ কত আছে 5 এবং লম্ব কত দেওয়া আছে 4, তাহলে cosec থিটার মানটা হবে 5 ভাগ 4। এবং আরেকটা অপারেটর আছে সেটা হচ্ছে cot থিটা। cot থিটা মানে হচ্ছে ভূমি ভাগ লম্ব। তো এখানে ভূমি কত দেওয়া আছে 3 এবং লম্বর মানটা কত আছে 4, তাহলে এই ক্ষেত্রে cot থিটার মানটা হবে 3 ভাগ 4। এই হচ্ছে আমাদের পাঁচটা অপারেটর, 1 2 3 4 5। তো এভাবেই একটা অপারেটর দেওয়া থাকলে অন্যান্য অপারেটরগুলো কিভাবে নির্ণয় করা যায় সেই পদ্ধতিগুলো আমি এখানে দেখিয়ে দিলাম। তো আশা করি তোমরা এই জিনিসটি বুঝতে পেরেছো। এখন তোমাদের জন্য আমি একটা HW দিয়ে দিব বা হোমওয়ার্ক দিয়ে দিব, দেখি তোমরা নিজেরা চেষ্টা করে পারো কিনা। তো HWটা হচ্ছে এরকম, লম্বর মান দিলাম 12 এবং ভূমির মানটা দিলাম 5। তো তোমরা এটা HW করে আমাকে পাঁচটা অনুপাত বা অন্যান্য অনুপাতগুলো নির্ণয় করে দেখিয়ে দিবে। তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এরকম, প্রমাণ করো যে tan থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু sec থিটা ইনটু cosec থিটা। তো আমাদের এটা প্রমাণ করতে হলে কিছু সূত্র আমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। প্রথম সূত্র হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এবং দ্বিতীয় সূত্রটি হচ্ছে sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার থিটা এবং আরো একটা সূত্র হচ্ছে যে cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার থিটা। তো এই সূত্রগুলো আমাকে অবশ্যই মুখস্থ করতে হবে এবং আমরা যে আগের সূত্রগুলো শিখেছি সেই সূত্রগুলো দিয়ে আজকের এই ম্যাথটা সলভ করা যাবে। তো ম্যাথটা কি রকম, যদি কোনো কিছু প্রমাণ করতে হয় তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড গুলো প্রমাণ করি। তাহলে লেফট হ্যান্ড সাইড কি আছে, লেফট হ্যান্ড সাইড আছে tan থিটা প্লাস cot থিটা এবং আমরা এই tan থিটা প্লাস cot থিটা থেকে sec থিটা এবং cosec থিটা প্রমাণ করে দেখাই দিলাম। তো প্রথমে আসি tan থিটা মানে কি। আমরা জানি tan থিটা মানে হচ্ছে sin থিটা ভাগ cos থিটা প্লাস আর cot থিটা মানে হচ্ছে cos থিটা ভাগ sin থিটা। এখন আমরা যদি এটাকে লসাগু করি তাহলে লসাগুটা হয় এরকম, sin থিটা ইনটু cos থিটা, মানে এই নিচের লব হরের যে গুণটা আছে, নিচের যে দুইটা অংশ, এই দুইটা অংশকে আমরা গুণ করলাম। এখন এই sin থিটা cos থিটাকে আমরা এই সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে sin থিটা cos থিটাকে cos দ্বারা ভাগ করলে থাকে কি, cos cos কাটা যায় অর্থাৎ sin থিটা থাকে। এই sin কে sin দ্বারা গুণ করলে হয় sin স্কয়ার থিটা।
প্লাস, এখানে প্লাস আছে প্লাস, এরপরে এই সাইন থিটা কস থিটাকে সাইন দ্বারা ভাগ করো, তাহলে সাইন সাইন কাটা গেলে আমাদের থাকে হচ্ছে কস, এই কসকে এই কস দ্বারা গুণ করব, তাহলে হয় কস কস গুণ করলে কস স্কয়ার থিটা। তাহলে আমরা এই প্রথম সূত্র মতে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা মানে কি জানি 1, তো আমরা লিখতে পারি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার মানে 1, আর নিচে আছে সাইন থিটা ইনটু কস থিটা। তো এখন এটাকে আমরা আলাদা করে লিখতে পারি যে 1 ভাগ cos থিটা ইনটু 1 ভাগ sin থিটা, মানে আমরা এই 1 কে দুটো আলাদা করে দিয়েছি যে 1 ভাগ cos থিটা ইনটু 1 ভাগ sin থিটা, অর্থাৎ 1 1 গুণ করলে 1 ই থাকছে এবং sin থিটা এবং cos থিটা গুণ করলে sin থিটা cos থিটাই থাকছে। এখন 1 ভাগ cos থিটা মানে কি? 1 ভাগ cos থিটা মানে হচ্ছে sec থিটা ইনটু এখানে 1 ভাগ sin থিটা মানে হচ্ছে cosec থিটা। তো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো এভাবেই আমরা tan থিটা প্লাস cos থিটা থেকে sec থিটা ইনটু cosec থিটা প্রমাণ করতে পারি। তাহলে আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। তো আমরা পরের প্রশ্ন চলে যাই। তো এই ছিল আজকের বিষয়। আশা করি ত্রিকোণমিতি জিনিস থেকে তোমরা খুব সহজেই প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, সেই পর্যন্ত সাথেই থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজে ফলো দিন এবং লাইক দিতে অবশ্যই ভুলবেন না।